হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে। আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। মিস তাইগিরাত ইবনে আহি, তোমার কাছে দুটো অপশন আছে। হয় নিজের পরিবারের মানসম্মান বাঁচানোর জন্য আমায় বিয়ে করো, নয়তো আমার সাথে যে গুজব রটিয়েছে সেটাই মেনে নাও। সিদ্ধান্ত এবার তোমার হাতে। লোকটার সুদি কথা শুনে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল আমার চোখ বেয়ে। তবে সে দাঁড়িয়ে আছে কঠোর ভঙ্গিমায়, যেন এসব পরিস্থিতি উনার কাছে কোনো ব্যাপারই না। আমি জড়ানো গলায় বললাম, আপনি কি চান মিস আনভির? আলতো হাসলেন উনি। চোখের দৃষ্টি আমাতে দি করে বললেন, আমার চাওয়া পাওয়া সব এখন বাবার হাতে। আমার বাবা চায় যে আমি তোমায় বিয়ে করি, এতে আমার মতো হোক বা না হোক। তুমি রাজি হলেই বিয়ের কার্যক্রম শুরু হয়ে যাবে। আমার গলার স্বর ক্রমশ রুদ্ধ হয়ে আসছে। আজ আমার ছোট্ট একটা ভুলের জন্যই এ পরিস্থিতির শিকার। ভরা বিয়ে বাড়ি এখন কেমন যেন নিস্তব্ধ পুরী। বিয়েটা আজ আমারই ছিল, তবে আনভীরের সাথে না, অন্য একজনের সাথে। আনভীর হলেন আমার বাবার বন্ধুর ছেলে। আমার বিয়ে উপলক্ষে সপরিবারে তারা এসেছিলেন আমাদের এই মফস্বল শহরে। তবে পরিস্থিতির শিকারে সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমি তাইগিরাত ইবনে আহি। মাকে ছোটবেলাতেই হারিয়েছি। বাবা সরকারি চাকরির জন্য সারা বছর এ শহর ও শহর চলে যেত। আমি বড় হতে লাগলাম আমার চাচা চাচির কাছে। আর আনভীরের সাথে সে সূত্রেই আমার পরিচয়। আমাদের পাশের বাড়িটিতে উনারা থাকতেন। আমার এখনো মনে আছে উনার সাথে আমার প্রথম দেখার কথা। ক্লাস 9-এ পড়তাম আমি। আনভীর ছিলেন আমাদের এ পাড়ার সবচেয়ে সুদর্শন ব্যক্তি। তাই তার কাছে প্রেমপত্র জিনিসটি অহরহ ব্যাপারই ছিল। কেউ কেউ তো সরাসরি উনাকে প্রপোজ করেছে। তবে উনি শেষবে খুব বেশি নজর দেননি। হঠাৎ আমাদের পাশের ফ্ল্যাটের মারু আপু হুট করে আমায় একটা চিঠি ধরিয়ে দিলেন হাতে। আমায় বললেন, পাশের ছাদে এক ছেলে আছে, তাকে চিঠিটা দিতে হবে। 9-এ পড়তাম আমি। এসব শুনে কিছু একটা আন্দাজ করে নেওয়াটা খুব কঠিন হতো না আমার কাছে। আমি দ্বিধায় না করলেই আপু ধমকের স্বরে বলে উঠল, যা তো। না হলে তুই যে আবারও কেমিস্ট্রিতে ফেল করছস, বলে দিব তোর চাচিকে। এতটুকু হুমকি যথেষ্ট আমার জন্য। অজ্ঞতাই তাই ছাদে যেতে হয়েছিল আমায়। তখন ছিল শেষ বিকেল। শীতের আবরণে দূর দূর কুয়াশায় ছেয়ে গিয়েছিল। আমি কাপা কাপা পায়ে ছাদে উঠে পাশের ছাদে উকি দিলাম। সত্যি সত্যি এক ছেলে বসে আছে রেলিংয়ে। পাশে মনে হয় বায়োলজির একটা বই উপুর করে রাখা, সাথে গরম চায়ের একটা মগ। চা যে কেউ মগভর্তি খায় এটা আমার জানা ছিল না। তবে ছেলেটা সেগুলো একপাশে রেখে গিটারে টুংটাং শব্দ তুলতে ব্যস্ত ছিল আনমনে। আমি শুধু পেছন থেকে দেখতে পারছিলাম তাকে। তার পরনে হলদে কমলা রঙের টি-শার্ট আর 3/4 প্যান্ট। আমি কৌতূহলতার জন্য উনার নাম জানতে গিয়ে অজান্তেই খুলে ফেললাম মারু আপু দেওয়ার চিঠিটা। উপরের একটা লাইনও পড়িনি আমি, শুধু শেষ নামটিই দেখেছিলাম, আনভীর। চিঠিটি ভাঁজ করে আমি কাপা কাপা স্বরে বলে উঠলাম, এই যে একটু শুনুন। আমার কণ্ঠে পেছনে ফিরলেন। আমি যেন বর্ষর এক ধাক্কা খেলাম এবার এমন মানুষটিকে দেখে। ফর্সা মুখে চিকন ফ্রেমের খয়েরি চশমা, বাতাসের দোলায় উড়ে যাচ্ছে মসৃণ কালো চুল, যার কারণে উনার কপাল দৃশ্যমান আমার কাছে। খাড়া নাক, লালচে ঠোঁট, এসব সৌন্দর্য আমার 5 বছর বয়সী মনে তোলপাড় শুরু করেছিল আবছাভাবে। আমি বিলম্ব না করে চিঠিটা এগিয়ে দিয়ে বলে উঠলাম, এই নিন। কৌতূহলবশত উনি নিয়ে নিলেন চিঠিটা। পুরোটা পড়া শেষ করে উনি শান্ত কণ্ঠে আমায় জিজ্ঞেস করলেন, কিসে পড়ো তুমি? ক্লাস 9। এই বয়সেই এই অবস্থা। আমি কিসে পড়ি জানো? অনার্স 2nd ইয়ারে। আর এইটুকু একটা পুচকি মেয়েকি হিসেবে লাভ লেটার লিখো আমায়? ভরকে গেলাম আমি। তাই অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে হলো এসব প্রেমের চিন্তা বাদ দাও। ছোট তুমি, আগে পড়াশোনা করো। এসব করার জন্য দিন অনেক আছে। এখন তোমার প্রেম করার বয়স না পিচ্চি, হামাগুড়ি দেওয়ার বয়স। অপমানে আমার মুখখানা থমথমে হয়ে উঠল এবার। নিশ্চয়ই মারু আপু নিজের নাম চিঠিতে লেখিনি, তাই এই চশমিশ বিলাইটা মনে করেছে আমি লিখেছি এটা। আমায় পিচ্চি বললেন উনি। এবার তাই রাগে গজগজ করতে করতে বলে ফেললাম, দেখুন চিঠিটা আমি না, আমার পাশের ফ্ল্যাটের মারু আপু দিতে বলেছিল আপনাকে। তাই দিয়ে দেই। এখন এসব উদ্ভট চিন্তা বাদ দিন। আর হ্যাঁ, আমি জানি আমি পিচ্চি।
প্রেম করার বয়স এখনো আমার হয়নি, কিন্তু যদি প্রেম বা বিয়ে করার বয়স হয়েও যায়, আর যাই হোক, আপনার মতো চশমিশ বিলাইকে আমি বিয়ে করব না। সেই প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে হঠাৎ আমার ঠোঁট কোলে তাচ্ছিলের হাসি ফুটে উঠল এবার। এত সময় পর আজ পরিস্থিতি বাধ্য করছে আমায় উনাকে বিয়ে করতে। আনভীরের সাথে ছোটবেলা থেকেই খুব বেশি একটা কথা হয়নি আমার। পরবর্তীতে আমি ক্লাস 10-এ পড়াকালীন সময়েই উনারা সপরিবার ঢাকায় চলে যান। আমার বাবার সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও এক প্রকার আমি ভুলে গিয়েছিলাম তাকে। আর এত বছর পরে উনারা এসেছিলেন আমার বিয়েতে। ঘটনাটি হয়েছিল গতকাল গায়ে হলুদের রাতে। অনুষ্ঠানের কার্যক্রম শেষ হওয়ার পর আমি ঘুমিয়ে পড়ি আমার রুমে। আমাদের এ ভিটে শহর থেকে তুলনামূলক একটু দূরে হওয়ায় নীরবতার প্রকোপও বেশ। এমন কোলাহলবিহীন সময় আমার রুমের দরজায় হালকাভাবে টোকা পড়ল হঠাৎ। রাত প্রায় 3টা বাজে। এমন সময় দরজায় টোকা পড়াতে একটু চমকে যাই আমি। মনে যাচ্ছে অজস্র চিন্তা। তাই উঠে দরজা খুলে দেখলাম আনভীর দাঁড়ানো আছে দরজায় ভর দিয়ে। শরীরটা ক্লান্ত, চোখমুখ লাল। আমায় দেখে অপ্রস্তুত হয়ে বলে উঠল, ওহ সরি, তোমায় ডিস্টার্ব করার জন্য। আমি এটা আমার আব্বু আম্মুর রুম ভেবে নক করেছিলাম। কি হয়েছে আপনার? আমি না চাইতেও উনার গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরে পুড়ে যাচ্ছে উনার শরীর। হয়তো ওষুধের জন্যই এসেছিলেন। উনার দাঁড়াতে একটু কষ্ট হচ্ছে দুর্বলতার জন্য। আজ গায়ে হলুদের অনুষ্ঠানে তো বড্ড ব্যস্ত ছিল, এ জ্বর নিয়ে চলাফেরা করলেন কিভাবে উনি? আমি নরম কণ্ঠে এবার বললাম, আপনি ভেতরে এসে বসুন প্লিজ, আমি ওষুধ নিয়ে আসছি। উনি প্রথমে চাচ্ছিলেন না ভেতরে আসতে, কিন্তু দুর্বলতার জন্য আর না করতে পারেননি। আমি ওষুধ দিলাম এবার। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল আনভীরের শরীর ভার হয়ে আসছে। আমি এবার বললাম, এমন জ্বর নিয়ে ঘোরাফেরা করলে তো এমনটাই হবে। ওষুধের কাজ শুরু হতে একটু সময় লাগবে। আপনি এখানেই ঘুমিয়ে পড়ুন। পাগল তুমি? আমি কখনোই এত রাতে একটা মেয়ের ঘরে ঘুমাতে পারবো না। এমন দুর্বল শরীর নিয়ে যাবেন কিভাবে শুনি? তাছাড়া আঙ্কেল আন্টি এই বিয়ে বাড়িতে কোনো ঘরে শুয়েছে তাও আমার জানা নেই। এত রাতে পরে আপনার জ্বর নিয়ে হই হুল্লোড় শুরু হয়ে যাবে। আনভীর ভাবলেন কিছুক্ষণ। উনার মাথাটা এতটাই ধরেছে যে উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই। চোখমুখ যেন রক্তিম লাল। আমার কথায় সায় দিয়ে উনি খাটে ঘুমাতেই আমি নিচে একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম। আর উনাকে আমার ঘরে আনাটাই ছিল আমার জীবনের চরম একটি ভুল। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার চাচি বা চাচির বোনেরা সকালে আমার ঘরে এসে বিষয়টা এভাবে নোংরা বানিয়ে দিবে। আমি তো শুধু উনার জ্বরের জন্য এখানে ঘুমাতে দিয়েছিলাম, কারণ তখন হেঁটে চলার মতো তার অবস্থা ছিল না। আর এত রাতে কাকেই ডাকতাম আমি? আমি সবাইকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের মধ্যে কোনরূপ সম্পর্ক নেই, এমনকি রাতের বিষয়টাও বলেছিলাম। কিন্তু আমার চাচি মোটেই একথা বিশ্বাস করলেন না। এক পর্যায়ে বরপক্ষের কানে বিষয়টা যাওয়াতে বিয়ের দিনই আমার বিয়ে ভেঙে গেল। আমার বাবার অবস্থা খারাপ। বিয়ের দিন বিয়ে ভেঙে যাওয়ার মতো ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হয়ে উনার বুকে চাপ পড়েছে। তারপরই আনভীরের বাবা হঠাৎ প্রস্তাব দিলেন তার ছেলের সাথে আমার বিয়ের জন্য। আমার কাছে আর কোনো উপায় নেই আর এটি ছাড়া। হ্যাঁ, এটা সত্য যে মায়ের মৃত্যুর পর বাবা আমায় এক প্রকার ফেলনা বানিয়ে রেখেছিল, কিন্তু তাকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমি মাথা নাড়ালাম এবার। আনভীরকে মৃদুভাবে বললাম, আমি আপনাকে বিয়ে করতে রাজি। বড় ঘরটিতে সবার আকর্ষণ এবার আমার আর আনভীরের দিকে। কাজী সাহেব ইতিমধ্যে আমাদের বিয়ে সম্পন্ন করেছেন। এখন থেকে আমি আর আনভীর স্বামী স্ত্রী। কবুল বলার পরই আনভীর নিশ্চুপ হয়ে সোফায় বসে রইলেন। মুখ দিয়ে টু শব্দ বের করলেন না। আমি এখনো বুঝতে পারছি না যে উনি এই বিয়েতে রাজি ছিলেন কিনা। উনার ভাবভঙ্গি একেবারেই নির্মল। বাবা নিজের ঘরে শুয়ে আছেন এখন। উনার অবস্থা আগের তুলনায় এখন অনেক ভালো। আনভীর এবার হেসে উঠলে হঠাৎ। সবার উদ্দেশ্যে বললেন, কি আজব না? বিয়ের দাওয়াত খেতে এসেছিলাম এখানে, আর দিন শেষে আমারই বিয়ে হয়ে গেল, তাও একটা সো কল্ড গুজবের জন্য। সবাই চুপ। আনভীর আবার বললেন, আমাদের মধ্যে এরকম কখনোই কিছু ছিল না, কিন্তু কি করলেন আপনারা? এই মেয়েটার বিয়ে ভাঙিয়ে আমার সাথে বিয়ে করাতে ওকে বাধ্য করলেন। সবসময় চোখে যা দেখা হয় সেটা সত্যি হয় না, কিন্তু আপনাদের চিন্তাভঙ্গি কি দৃষ্টিভঙ্গিটাই পঙ্গু। মুখ সামলে কথা বলো। চাচি বলা শেষ করার আগেই আনভীর চেঁচিয়ে বলে উঠল, কি মুখ সামলাবো? আপনাদের জন্য আমাদের দুজনের লাইফই যে একটা অন্য মোড় নিল, সেদিকে কারো খেয়াল আছে? কিছুটা দম ফেলে শুনুন সবাই, আহি যতদিন আমার সাথে থাকবে ততদিন আপনাদের কারো ছায়াও আমি দেখতে চাই না।
এমন লো মেন্টালিটির মানুষদের থেকে দূরে থাকাই উত্তম। আপনাদের আমি কখনোই আমার আত্মীয় হিসেবে মানব না। ভয়ঙ্করভাবে রেগে আছেন উনি। আমি এবার সোফায় পাথর হয়ে বসে আছি। মনে অজানা ভয় হানা দিচ্ছে। আনভীরের বাবা এবার উনাকে জিজ্ঞেস করলেন, আহিকে মানতে পারবে? আনভীর শান্ত হলেন। অতঃপর জড়ানো কণ্ঠে বললেন, সেটা দেখা যাবে। আহি, চলো এখান থেকে। বলেই আনভীর কোনো দিকে না তাকিয়ে প্রস্থান করলেন জায়গাটি। আমার চোখে অজান্তেই পানি চলে আসলো এবার। বাবার সাথে এখন চাইলেও দেখা করতে পারবো না। বাইরে এসে দেখি আনভীরের বড় ভাই আজরান ভাইয়া গাড়ি ইতিমধ্যে বের করে নিয়ে এসেছে। তার পাশেই বসা শিউলি ভাবি। আনভীর চুপচাপ ওই গাড়িতে বসে পড়ল। একবার বসতেও বলল না আমায়। আমি দ্বিধায় পড়েছি যে গাড়িতে বসব কিনা। তারপর পেছন থেকে উনার বাবা বলে উঠলেন, একি আহি, গাড়িতে বসো গিয়ে। আমরা অন্য গাড়িতে আসছি। আনভীর, ওকে এভাবে দাঁড় করে রেখেছ কেন? ভেতরে বসেই দরজাটা খুলে দিল আনভীর। আড়ষ্ট কণ্ঠে বলল, ও কি এখনো পিচ্ছি যে দরজা খুলে দিতে হবে? কিছুটা থেমে আমার উদ্দেশ্যে বলল, বসো। কথা না বাড়িয়ে গাড়ির ভেতরে বসে পড়লাম আমি। আজরান ভাইয়া এবার গাড়ি স্টার্ট দিল। আমি অশ্রুসিক্ত চোখে দেখে নিলাম আমাদের বাড়িটি, যা আপন মানুষের মতো সময়ের ব্যবধানে পর হয়ে গিয়েছে। আনভীরের সাথে আমার নতুন বিবাহিত জীবনের কোনো পরিণতি হবে তো? পরিশেষে গাড়িটি এসে থামল বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টের সামনে। এই কলোনিতে এরকম আরও বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট আছে। শিউলি ভাবি দরজা খুলে দিতেই আমি বেরিয়ে এলাম। তারপর সবার পিছু পিছু বিল্ডিংয়ের ভেতরে একটি লিফটে ঢুকলাম আমি। আনভীর নিঃশব্দে লিফটের ৯ নম্বর চাপল। আমি আমার শাশুড়ির পাশেই দাঁড়িয়ে আছি। সকাল থেকে রাত পর্যন্ত আজ এত কিছু হয়ে গেল, আর উনার মুখে টু শব্দও না পাওয়াতে আমি আগেভাগেই অবাক। নিজের ছেলের হঠাৎ বিয়েতে উনি খুশি আছেন নাকি রাগে আছেন সেটাও তার ভাব দেখে বোঝা যাচ্ছে না। এক পর্যায়ে লিফটটি ৯ তলায় এসে থামল। করিডোরের একেবারে শেষ প্রান্তেই উনাদের ফ্ল্যাট। ভেতরে প্রবেশ করেই বুঝলাম ফ্ল্যাটটি বিশাল। আনভীরের বাবা এবার বললেন, রুমে গিয়ে রেস্ট নাও মা। শিউলি তোমায় রুম দেখিয়ে দিবে। আজ তোমাদের উপর দিয়ে আসলেই অনেক ধকল গিয়েছে। যাও তাহলে। জি আঙ্কেল। এখনো আঙ্কেল বলছো কেন? আমায় বাবা বলে ডাকতে হবে। তুমি কিন্তু আমার মেয়ের মতোই আহি। বিমেই হাসলাম আমি। সত্য কথা বলতে আমার প্রচুর পরিমাণ অস্বস্তি লাগছে। শিউলি ভাবির সাথে আমি এবার চলে গেলাম আনভীরের রুমে। শুনেছি যে উনি ভার্সিটিতে ম্যাথমেটিক্সের প্রফেসর। তাছাড়া উনি ম্যাথে আগে থেকেই অনেক দুর্দান্ত ছিলেন, তাই এই বিষয় নিয়েই নাকি পড়াশোনাটা করা। রুমে গিয়ে তো মাথায় বাজ পড়ল, একে রুম কম লাইব্রেরি বেশি মনে হবে। দুনিয়ার যত বই গিজগিজ করে বুকশেলফ ভর্তি করে রেখেছে। তবে রুমটা প্রচণ্ড রকমের গোছালো। শিউলি ভাবি চলে যাওয়ার পর আনভীরের আসার আগেই জামা নিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম আমি। গোসল সেরে বাইরে আসতেই দেখি সিঙ্গেল সোফায় আয়েশ করে উনি বসে আছেন পায়ের উপর পা তুলে। চোখের দৃষ্টি আমার দিকে তীক্ষ্ণ। আমি বিব্রত হয়ে পড়লাম। ওড়নাটা গায়ে ভালোমতো পেঁচানোর চেষ্টা করতেই উনি বলে উঠলেন, হাউ স্ট্রেঞ্জ। বিয়ে করা বউ তুমি আমার, তাহলে এত ওড়না প্যাচাপ্যাচি করছো কেন? তুমি চাইলে ওড়না কেন সব খুলেই পেতনির মতো ঘুরতে পারো। আই ডোন্ট মাইন্ড। হাউ স্ট্রেঞ্জ। বিয়ে করা বউ তুমি আমার, তাহলে এত ওড়না প্যাচাপ্যাচি করছো কেন? তুমি চাইলে ওড়না কেন সব খুলেই পেতনির মতো ঘুরতে পারো। আই ডোন্ট মাইন্ড। এমন কথা শুনে চক্ষু চরকগাছ আমার। অস্বস্তির মাত্রাটা ক্রমশই যেন বেড়ে উঠেছে। আনভীর আমার এ অবস্থা দেখে বাঁকা হাসি দিয়ে উঠে দাঁড়ালেন এবার। শেরওয়ানির বোতামগুলো খুলতে খুলতে আমার দিকে এগোলেই আমার যেন শরীর পাথর হয়ে যায়। মানুষটার চোখে মুখে দুষ্টু হাসি। সে আমার আরও কাছে এসে ঝুঁকতেই আমি বাথরুমের দরজার সাথে মিশে দাঁড়ালাম এবার। হায় আল্লাহ! আমি তো মনে করেছিলাম যে উনি হয়তো আমায় মেনে নিবেন না। তাহলে কি করতে চাচ্ছেন এসব? আমি কিছু বলতে যাব তার আগেই আনভীর শীতল কণ্ঠে বলে উঠলেন, এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? সরো, আমি গোসল করতে যাব। সাথে সাথেই উনার দিকে চোখ তুলে তাকালাম আমি। উনি তুখোর চোখ আমার দিকেই আবদ্ধ। আমার চোখ বন্ধ করার ফাঁকে ইতিমধ্যে পাশের ক্লথওয়াল থেকে তোয়ালে নিয়ে নিয়েছেন। লজ্জায় পড়ে গেলাম আমি। আমি ভেবেছিলাম কি আর হয়েছেটা কি। ধীর পায়ে সরে আসতেই ঝড়ের গতিতে উনি ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিলেন।
আমি এবার স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। এই মানুষটার কথাবার্তা আসলেই গা জ্বালানোর মতো। তখনকার কথাটি মনে পড়তেই বিড়বিড়িয়ে বলে উঠলাম, অসভ্য কোথাকার। আনভির গোসল সেরে বেরিয়ে এলেন প্রায় 10 মিনিট পর। আমি ইতিমধ্যে চুল ভালোমতো শুকিয়ে সিঙ্গেল সোফাতে বসে আছি। আসলে আমার মনে অজানা আশঙ্কা দানা বাঁধছে। আর যাই হোক, বিয়েটা আমাদের হয়েছে অনিশ্চিতভাবে। আমি মানসিকভাবে প্রস্তুত থাকলেও উনি মোটেও প্রস্তুত ছিলেন না। তাছাড়া উনার মতো একজন মানুষ কি আমার মতো ছোট মফস্বল শহরের মেয়েকে পছন্দ করতে পারবে? আমায় সোফায় বসে থাকতে দেখে উনি চুল মোছা বন্ধ করে স্থির চোখে তাকিয়ে থাকলেন আমার দিকে। স্নিগ্ধ মুখটাতে ছেয়ে গিয়েছে কৌতূহলতার ছাপ। এবার স্থিরভাবে তিনি ডেস্ক থেকে একটি কাগজ বের করে টেবিলের সামনে রাখলেন। আমি প্রশ্নবোধ চাহনিতে উনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি এটা? আমাদের এগ্রিমেন্ট পেপার। এগ্রিমেন্ট পেপার বুঝো তো? চুক্তিপত্র, আনভির শান্ত কণ্ঠে বললেন। আমি শুকনো ঢোক গিলছি ক্রমাগত। অতঃপর জড়ানো গলায় বললাম, কিসের চুক্তিপত্র এটি? উনি হেসে উঠলেন কিঞ্চিত, যেন আমার কথা শুনে মজা পেয়েছেন বেশ। তবুও স্থির কণ্ঠে বললেন, এটাতে লেখা আছে যে 6 মাস আমরা একসাথে স্বামী স্ত্রী হয়ে থাকতে পারব। তারপর আমি আমার রাস্তায় আর তুমি তোমার রাস্তায়। আমি নির্বিকার। আমি ভেবেছিলাম হয়তো উনি আমায় মানতেই পারবেন না, তবে এই 6 মাস যে উনি আমায় সহ্য করতে পারবে, এটাই আমার জন্য অনেক কিছু। আমি এবার প্রশ্ন করলাম, আমার জন্য আপনি অনেক ঝামেলায় পড়ে গিয়েছেন, তাই না? আনভির গহীন চোখে আমার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। হয়তো আমার মনের কথাগুলো বোঝার চেষ্টা করছেন। হঠাৎ আমার কাছে সামান্য ঝুঁকে আসতেই আমি পাথর হয়ে গেলাম। হাত কচলিয়ে যাচ্ছি আনমনে। আনভির তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট স্টুপিড পার্সনের মধ্যে তুমি একজন। কে বলেছিল তোমায় গতরাতে আমার জন্য এত চিন্তা করতে? আমার জ্বর হয়েছিল, আমি মানি, বাট তুমি তো অন্য রুমেও ঘুমাতে পারতে। হ্যাঁ, মানছি যে আমরা এক বিছানায় ঘুমাইনি, তবে এক ঘরে তো ঘুমিয়েছিলাম। মানুষ তো এগুলো দেখে উল্টাপাল্টা মনে করবে, এটাই স্বাভাবিক। তোমার বিয়ে ভাঙার জন্য সব দোষ তোমার। আর শেষ পর্যন্ত কি হলো? বাবা আমায় তোমার সাথে বিয়ে করিয়ে দিল। আমার লাইফ ক্যারিয়ার সবকিছু এখন একটা বিয়ের জন্য ডেস্ট্রয় হয়ে গেল। কিছুটা দম নিয়ে লিসেন আহি, তোমার এই ছোট্ট ভুলটার জন্যই তোমায় সবচেয়ে বেশি ঘৃণা করা শুরু করেছি আমি। তবুও তোমার সাথে আমি 6 মাস থাকবো, শুধু তোমার আর আমার ফ্যামিলির কথা ভেবে। তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। আনভিরের তিক্ত কথাগুলো বারবার কাঁপিয়ে তুলছে আমাকে। আনভিরের চোয়ালে শক্ত হয়ে উঠেছে, মুখে অস্বাভাবিক রাগের ছাপ। আমার এখন নিজেকে অসহায় লাগছে খুব। আসলেই তো দোষটা আমারই ছিল। কেন আমি উনাকে আনতে গেলাম আমার রুমে? উনি তো জ্বরের ঘোরে বার কয়েকবার না করেছিলেন, কিন্তু আমি শুনিনি তার কথা। আর তাই জন্যই তো ভাগ্য দুজনের মিলে গিয়েছে অস্বাভাবিকভাবে। আমি কান্না চাপিয়ে বললাম, ঠিক আছে, এই 6 মাস আমরা একসাথেই থাকব। তারপর আর কখনোই আপনাকে বিরক্ত করব না। আনভির সরে আসলেন আমার উপর থেকে। এবার শান্ত গলায় বললেন, এগ্রিমেন্ট পেপারটা তোমার কাছে রাখো। উনি সময় বিলম্ব না করে এবার বিছানায় আয়েশ করে শুয়ে পড়লেন। আমি ঠোঁট চেপে সোফাতেই বসে আছি। আসলে বুঝতে পারছি না যে ঘুমাবো কোথায়। উনি তো স্পষ্ট বলেই দিয়েছেন যে উনি আমায় ঘৃণা করেন। তাছাড়া আমি যে কাজ করছি সেখানে ঘৃণাটাই স্বাভাবিক, বরং আমার মতো ছোট শহরের মেয়েকে মেনে নেওয়াটাই অস্বাভাবিক। উনি হঠাৎ চোখ মেলে তাকালেন আমার দিকে। আমায় এখনো একই জায়গায় বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে বললেন, বিয়ের শোকে কি সোফায় আত্মহত্যার করার ইচ্ছে আছে? ঘুমাতে আসলো জলদি। রাতে তোমায় এভাবে দেখলে তো পরে আমারই ইন্নাল ইল্লাহ হয়ে যাবে। এই মানুষটার ঠোঁটকাটা কথাগুলো আচ্ছা বিরক্তিকর তো। তবুও ব্যাপারটা বুঝতে দিলাম না তাকে। খানিকটা দ্বিধা নিয়ে বলল, আমি ঘুমাবো কোথায়? মিস তাইগিরাত ইবনে আহি, তোমার কাছে দুটো অপশন আছে। হয় নিজের পরিবারের মানসম্মান বাঁচানোর জন্য আমায় বিয়ে করো, নয়তো আমার সাথে যে গুজব রটিয়েছে সেটাই মেনে নাও। সিদ্ধান্ত এবার তোমার হাতে। লোকটার সুদি কথা শুনে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল আমার চোখ বেয়ে। তবে সে দাঁড়িয়ে আছে কঠোর ভঙ্গিমায়, যেন এসব পরিস্থিতি উনার কাছে কোনো ব্যাপারই না। আমি জড়ানো গলায় বললাম, আপনি কি চান মিস আনভির? আলতো হাসলেন উনি। চোখের দৃষ্টি আমাতে দিয়ে করে বললেন, আমার চাওয়া পাওয়া সব এখন বাবার হাতে। আমার বাবা চায় যে আমি তোমায় বিয়ে করি,